বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে যাবে কিনা হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর, আইনজীবীদের মিশ্র প্রতিক্রিয়া। যেহেতু পার্লামেন্ট নাই, যেহেতু প্রাইম মিনিস্টার নাই, মন্ত্রী নেই, সুতরাং এই মুহূর্তে এই সরকার কোন রকম প্রসেস গ্রহণ করতে পারেন না। আইন কানুন ভালো করে ব্যাখ্যা করলে ওনারা এই সিদ্ধান্তে থাকবেন না। পলিটিক্যাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পারবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন। ঘরে বসে রিচার্জ করা যাবে মেট্রো পরিবহনের র্যাপিড ও এমআরটি কার্ড, রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের সেবা উদ্বোধন। দেশে দারিদ্র্যের হার বেড়ে ২১.২% হওয়ার শঙ্কা বিশ্ব ব্যাংকের, সেবার ব্যয় বৃদ্ধিতে মানুষ নেমে যাচ্ছে দারিদ্র্য সীমার নিচে। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশিদের কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে আগামী ৪ ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট। রায়ের দিন নির্ধারণ ও শুনানি ঘিরে রিটকারী আইনজীবীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা সব অভিযোগ নাকচ করে জানালেন, জনস্বার্থে করা রিটের আড়ালে রয়েছে অসৎ উদ্দেশ্য। চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া নিয়ে কয়েক মাস ধরে চলছে তীব্র আলোচনা সমালোচনা। রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আপত্তি সত্ত্বেও গত ১৭ নভেম্বর লালদিয়া ও পানগাঁও টার্মিনালের পরিচালনার দায়িত্ব দেয়া হয় সুইজারল্যান্ড ভিত্তিক একটি কোম্পানিকে। এর মধ্যে চট্টগ্রামের কৌশলগত নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিচ্ছে সরকার, জানিয়ে উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে বিতর্ক। রাজনৈতিক দলগুলোর দাবি, তড়িঘড়ি করে এমন চুক্তি করার মতো ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই। দেশের নিরাপত্তা, বন্দর ব্যবস্থাপনার সার্বভৌমত্ব এবং জাতীয় কৌশলগত স্বার্থ সবকিছু মাথায় রেখেই বিষয়টি পরীক্ষা করা জরুরি বলে আদালতে তুলে ধরা হয়। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে যাবে কিনা এ নিয়ে ৪ ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট। রিটকারী আইনজীবীরা বলেন, অন্তর্বর্তী সরকার এমন স্পর্শকাতর ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারে না। সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে, সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। প্রজেক্টটা কিন্তু সেই ক্ষেত্রে সরকারের আমলের প্রজেক্ট, এবং আমরা মনে করছি ওদেরই কোনো লোকজন, আগের সালের কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের প্রসেসটা কিন্তু এটা আগানো হচ্ছে। যেহেতু পার্লামেন্ট নাই, যেহেতু প্রাইম মিনিস্টার নাই, মন্ত্রী নেই, সুতরাং এই মুহূর্তে এই সরকার কোন রকম প্রসেস গ্রহণ করতে পারেন না। তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এসব অভিযোগ নাকচ করে বলেন, জনস্বার্থে করা রিটের আড়ালে রয়েছে অসৎ উদ্দেশ্য। আইন কানুন ভালো করে ব্যাখ্যা করলে ওনারা এই সিদ্ধান্তে থাকবেন না। পলিটিক্যাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পারবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন। দে হ্যাভ কাম নট ফর পাবলিক ইন্টারেস্ট বাট ফর দ্য ইন্টারেস্ট অফ সাম ফ্যাট ক্যাটস। সরকার পক্ষের আরও দাবি, জাতীয় স্বার্থ রক্ষা করে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এই যে পিপিপি, মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নয়, ঘরে বসে রিচার্জ করা যাবে মেট্রো রেল ও গণপরিবহনের যাতায়াতের র্যাপিড ও এমআরটি পাস কার্ড। বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এসব কার্ডে টাকা রিচার্জ করা যাবে। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবার উদ্বোধন করা হয়। প্রযুক্তির ছোঁয়ায় এবার আরো সহজ হলো নগরবাসীর যাতায়াত। বহুল প্রতীক্ষিত র্যাপিড পাস ও এমআরটি পাসের অনলাইন রিচার্জ সেবা অবশেষে চালু হলো। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবা উদ্বোধন হলো যৌথ উদ্যোগে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা রিচার্জ করা যাবে। তবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাত্রীদের একটি বাড়তি ধাপ পার করতে হবে। কার্ডটিকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের রিচার্জ কার্ডে রিচার্জ হলে নিবন্ধিত যে আপনার মোবাইল নাম্বার, সেখানে একটা এসএমএস যাবে। আপনাদের যে নিশ্চিত হতে হবে যে আপনি চার্জ করার পরে, টাচ করার পরে এখানে একটা মেশিন আছে, এই পাশে একটা আছে। এরকম আমরা এই মেশিন দুটো রেখেছি এমন ভাবে টিকিট মেশিনগুলোর সাথে। অনলাইন রিচার্জের জন্য প্রথমে র্যাপিড পাসের ওয়েবসাইট বা অ্যাপে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
এরপর স্টেশনে এসে টিকিট মেশিনের পাশে বসানো অ্যাড ভ্যালু মেশিন বা ইভিএম এ কার্ডটি ট্যাপ করলেই ব্যালেন্স আপডেট হয়ে যাবে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি স্টেশনে 2টি করে এভিএম মেশিন বসানো হয়েছে। আমরা এখানে ট্রাভেল করি তাদেরকে স্টেশনে এসে লাইন ধরে দাঁড়াতে হবে না, বাসায় বসে করে ফেলতে পারবেন। এবং নেক্সট মান্থে আমরা ট্রাই করবো একটা নতুন অ্যাপ্লিকেশন তৈরি করার, যেটাতে মানে সবার কথা হচ্ছে আমাদের এই স্মার্টফোনের ভিতর থেকে এটা করে ফেলা সম্ভব। কর্তৃপক্ষ জানিয়েছে রিচার্জে কোনো ভুল হলে 7 দিনের মধ্যে তা বাতিলের অনুরোধ করা যাবে, আর রিচার্জের 3 মাসের মধ্যেই এভিএম এ ট্যাপ করতে হবে কার্ডটি। এই ট্যাপ করার মধ্য দিয়ে কিন্তু আপনি করে নিতে পারলেন নিজের সেলফ রিচার্জ, নিজের এমআরটি পাস ও র্যাপিড পাসকে। দীর্ঘদিনের যে প্রতীক্ষা ছিল সাধারণ মানুষের যে ঘরে বসে তারা যদি রিচার্জ করতে পারেন, তা কিন্তু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। এভাবেই দেশের প্রতিটি যাত্রা এবং প্রতিটি যাত্রার ধরনই সহজলভ্য হয়ে যাবে যাত্রীদের জন্য, সেটি প্রত্যাশা সাধারণ মানুষের। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। কাঁচামাল আমদানি নীতিমালা জটিল, কর কাঠামো সহ নানা বাধায় ওষুধ শিল্পের সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। মঙ্গলবার এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে ওষুধ ও স্বাস্থ্য সেবা খাতের নানা চ্যালেঞ্জ উঠে আসে। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য সেবায় ব্যয় বৃদ্ধির ফলে প্রতি বছর অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে। সরকারি বেসরকারি মিলিয়ে দেশের 6,500 হাসপাতালের শয্যা সংখ্যা 2 লাখের মতো। এর মধ্যে সরকারি মাত্র 71,000। বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে গুনতে হচ্ছে অস্বাভাবিক ব্যয়। এর ফলে দেশের প্রতি 4টি পরিবারের একটি পরিবারকে আয়ের 10% ব্যয় করতে হচ্ছে স্বাস্থ্য সেবায়। আর এসব পরিবারের 3% পরিবার প্রতি বছর অতি দরিদ্রের দিকে ধাবিত হচ্ছে, এমন তথ্য উঠে এসেছে এফবিসিসিআই আয়োজিত এই আলোচনায়। সরকারি উদ্যোগের সাথে একসাথে কাজ করে, যখন আমাদের সার্বভৌম উদ্দেশ্য হলো মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবাটাকে কিভাবে ভালো মানে দেওয়া যায়। ডাক্তাররা সময় মতো আসা যাওয়া করে না, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য মাননীয় সচিব সাহেবের প্রতি আবেদন। তাহলে আমরা যারা ব্যবসা করি বিভিন্ন জায়গায়, যে ওষুধের ব্যবসা, এক এক দোকানে এক এক রকম দাম, এগুলো কি কোনো নির্ধারণ করা যায় কিনা, একটা কমিটি মনিটরিং সেল করে এগুলোকে মনিটরিং মধ্যে আনা যায় কিনা। শুধু স্বাস্থ্য সেবার ব্যয় নয়, বাড়ছে ওষুধের খরচও। শিল্প মালিকরা বলছেন, ওষুধ তৈরির 90% ও স্বাস্থ্য সেবার 80% কাঁচামাল আসে আমদানি হয়ে। কিন্তু কাঁচামাল আমদানির জটিল নীতিমালা ও কর কাঠামোর কারণে ব্যয় বাড়ছে দিনকে দিন। রাষ্ট্রের সব বড় কর্মকর্তাদের সাথে দৌড়িয়ে তারপর নারকোটিক্স থেকে তারা এই লাইসেন্সটা 15 দিন, 1 মাস, 3 মাসও আনতে পারছে না। তাহলে কোথায় প্রবলেম, এটা যদি আমরা না বুঝি তাহলে ইন্ডাস্ট্রি এখানে গ্রো করবে না, আমাদের সাপোর্ট করতে হবে। তো সেই জায়গাগুলোতে আমাদের এখানে দিতে হবে ট্যাক্স, যেটা ফিনিশ প্রোডাক্ট এবং র ম্যাটেরিয়ালসের ভিতরে যে ট্যাক্সের যে ডিসপ্যারিটি আছে সেটা ডেফিনেটলি দূর করতে হবে। আজকে 1.5 ইয়ার্স আপনার কোনো প্রাইস দেওয়া হয় না। প্রাইস দেওয়া হয় মানে মামলা হয়ে যাচ্ছে, এই মামলার কারণে এর প্রাইস দেওয়া হয় না। এখন প্রাইস যদি না দেয় তাহলে আপনি কিভাবে একটা প্রোডাক্ট বাজারে আনবে, এটার কিভাবে ইয়ে করবে, হাউ লং এটা লস দিবে। দেশের স্বাস্থ্য সেবায় নানান অযৌক্তিক শর্ত আর বিধিমালার কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো, যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তারা। কোম্পানিগুলোকে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, এপিআই উৎপাদন, নতুন প্রোডাক্ট রেজিস্ট্রেশন, গবেষণার সূচনা করতে হবে। 1 বছরে কোনো নবায়ন হয় না, এটা একটা হয়রানি। সুতরাং অবশ্যই আমাদের নবায়নের এরিয়া আমরা খুব সম্প্রতি 3 বছর করার চেষ্টা করব। স্বাস্থ্যসেবার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। সরকারের দায়িত্ব আছে রেগুলেট করা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। ধারাবাহিক মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় 2025 সালে দেশে দারিদ্র্যের হার 18.7% থেকে বেড়ে 21.2% হওয়ার শঙ্কা বিশ্বব্যাংকের। সংস্থাটির এক প্রতিবেদন বলছে, এখনও স্বাস্থ্য ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো বিপর্যয় প্রায় 6,20,00,000 মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে আছে। স্কয়ার ক্যান্সার সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার্স প্রোগ্রাম। এই অনুষ্ঠানের লক্ষ্য নারী স্বাস্থ্য, ক্যান্সার সচেতনতা, মানসিক শক্তি বৃদ্ধি এবং সার্ভাইভার্স স্বাভাবিক জীবনে যেতে সহায়তা করা। মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাসপাতালটির সম্মানিত চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ এসাম ইবনে ইউসুফ সিদ্দিক। সার্ভাইভারদের জীবন শক্তি, মানসিক দৃঢ়তা এবং পরিবার ও চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন তিনি।
দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে একসঙ্গে নিয়ে অনুষ্ঠিত হয়েছে রবি এলিট সুপার ফেস্ট 2025, যার মাধ্যমে গ্রাহকদের জন্য উন্নত অভিজ্ঞতা প্রদানের জন্য যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে। মঙ্গলবার রবি জিয়াটা পিএলসি এলিট গ্রাহকদের জন্য এই আয়োজন করেছে। এবছরের সুপার ফেস্টে লাইফস্টাইল, হসপিটালিটি, হেলথ কেয়ার, অটোমোটিভ ও ফ্যাশন ক্যাটাগরিতে সর্বোচ্চ 50% পর্যন্ত ছাড় সহ দেয়া হচ্ছে নানা বিশেষ অফার। আগামী 2 সপ্তাহে রবির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধারাবাহিকভাবে এসব অফার পাওয়া যাবে। অনুষ্ঠানে অংশীদার প্রতিষ্ঠানগুলোকে স্মারক ক্রেস্ট ও সম্মাননা উপহার প্রদান করে রবি। বাংলাদেশের 17.5 কোটি মানুষের জন্য হবে, আমরা ওইভাবে এগোতে চাই। চলেন একসাথে বাংলাদেশে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে একটা মানুষের কোনোদিন কোনো চাহিদা না মিটিয়ে আমরা বেরোবো না। সো দিস ইজ হোয়াট আওয়ার ভিশন অ্যাকচুয়ালি। আমরা আরো অনেক বেশি এনগেজিং ফিচার্স আমাদের লয়্যালটি প্ল্যাটফর্মে অ্যাড করতে চাচ্ছি, যেগুলো ডাইনামিক্যালি উইল ক্রিয়েট মোমেন্টস ফর দ্য কাস্টমার, এন্ড এভরি মোমেন্ট দ্যাট উই ক্রিয়েট ফর দ্য কাস্টমার উইল ক্রিয়েট দ্যাট ইমোশনাল বন্ডিং। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।